শুন, কাপড় সব খুলবি না, এমনি কর। ২৬ বছর বয়সী লিসা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর ও তার পার্টনার শাওনের জন্য। এর প্রায় ৩০ মিনিট পর আসলো শাওন। কিরে, তোর আসতে এতক্ষণ লাগে? সরি ভাবি, বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল। ও আচ্ছা, নে তাড়াতাড়ি শুরু কর, আজ বেশি সময় নেই। তোর ভাই বাসায় এসে না দেখলেই সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে। শুন, কাপড় সব খুলবি না, এমনি কর। ওকে ভাবি। ওকে আচ্ছা, এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল লিসা। আর শুতে শুতে লিসা আর বলল, সীমা কোথায়? বাইরে বসে আছে। অতঃপর লিসা এবং শাওন তাদের কাজ শুরু করলো। চলে গেল পাপের দুনিয়ায় নিজেদের দেহের চাহিদা মেটাতে। প্রায় ১৫ মিনিট পর, ওই তোর হয়েছে? ভাবি। আচ্ছা সর, ওট আমার উপর থেকে। আর একটু থাকো না প্লিজ। তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না, সর। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে লিসা। তারপর নিজের কাপড় ঠিক করতে করতে লিসা বলল, আমি গেলাম। আর শোন, বারবার কল করবি না বলে দিলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে নেয়, যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। না না ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে লিসা নিচের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে। লিসা বাইরে এসে একটা সিএনজি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো লিসার বাসার কাজের মেয়ে, যাকে লিসা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাসও করে। তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছে মতো পরপুরুষের সাথে নিজের চাহিদা মেটায় লিসা। এই সীমার আরও একটা চরিত্র আছে, যেটা এই গল্পে পরে আপনারা জানতে পারবেন। এদিকে শাওন এখনো হোটেল রুমেই বসে আছে, যেখানে এতক্ষণ নিজের চাহিদা মেটালো দুজনে। শাওন বসে বসে ভাবছে, লিসা ভাবির কিসের অভাব? টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা? ওর তো ৩ বছরের একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় না সাদিক ভাইয়া ওর কোনো চাওয়াই অপূর্ণ রেখেছে। তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে শাওন তাকিয়ে দেখে ৩:৪৬। ওরে বাবারে বলে উঠে দাঁড়ায় শাওন। আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয়। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় শাওন। এদিকে প্রায় ১৫ মিনিট পর বাসার সামনে চলে আসে লিসা। তারপর সিএনজি ভাড়া দিয়ে লিসা সীমাকে বলল, কিরে সীমা, তোর ভাইয়া আবার আসে নাই তো? মনে হয় আসে নাই ভাবি, আসলে তো বাইরে গাড়ি থাকতো। আচ্ছা তাড়াতাড়ি চল। অতঃপর লিসা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় শিপনের ফোন। লিসা প্রথমে ধরল না, কিন্তু শিপনও নাছর বান্দা, ফোন দিয়েই যাচ্ছে। অতঃপর কলটা রিসিভ করলো লিসা। কি বলবি তাড়াতাড়ি বল। কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি, জানতে পারি? আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে? আজের প্যাচাল বাদ দিয়ে কেন কল করেছিস সেটা বল। কাল একটু দেখা করতে পারবে? না, কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস, আমি কোনো পতিতা না যে তুই ডাকলি আর আমি চলে আসব। আমার সংসার আছে, সো কিছু মেনটেন করে চলতে হয় আমার। তো কবে দেখা করবে? দেখি। কলটা কেটে দিল লিসা। তারপর সীমাকে ১ কাপ চা দিয়ে যেতে বলে আবারও টিভি দেখায় মনোযোগ দিল লিসা। তারপর স্বামীরকে কোলে নিয়ে, ও স্বামীরা হচ্ছে লিসার মেয়ে, সিরিয়াল দেখছে। লিসার পছন্দের সিরিয়াল বলে কথা। এই নিন ভাবি চা। তোর কাজ শেষ? ভাবি। আচ্ছা তো বস, এখানে টিভি দেখি। ভাবি। বলেই ফ্লোরে বসে পড়ল সীমা। আরে সোফায় বস না, এখন কি তোর ভাইয়া আছে? তারপর সোফায় বসতে বসতে সীমা বলল, কেমনে আপনি একসাথে দুজনকে সালাম দেন ভাবি? বলেই একটা শ্বাস ছাড়ল সীমা। তারপর লিসা একটা হাসি দিয়ে বলল, 2 জন কোথায় রে? 3 জন। তোর ভাইয়া আছে না? বলেই একটা আবারও দীর্ঘশ্বাস ছাড়ল সীমা। সীমা তখন মনে মনে ভাবছে, আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি 3টা। বিকাল 5টা। গাড়ির হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুচকি একটা হাসি দিল লিসা আর বলল, এত ভয় করছিস তোর ভাইয়াকে? ভাবি, অনেক। তাহলে আমাকে যে এসবে সাহায্য করিস যদি জানতে পারে? সীমা চুপচাপ। কি ব্যাপার লিজা, কি করছো? আমার মামুনি সামিরা কেমন আছো? বলেই ধপ করে সোফায় বসে পড়ল সাদিক। অনেক ক্লান্ত সে। এই তো টিভি দেখছি। আজ কি খুব বেশি ক্লান্ত? আর তোর অফিস তো 4টা বাজে শেষ হয়, তাহলে মাঝে মাঝে 5টা, 5:30, এমনকি কোনোদিন 6টাও বাজে বাসায় আসো কেন? অনেক কাজ থাকে তাই। আচ্ছা যাও, উপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও।
আর বাহানা দিতে হবে না। তারপর লিসা নাস্তা রেডি করছে, আর এদিকে ওকে বলেই ওপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়াকে নাস্তা দে। ওকে ভাবি, যাচ্ছি। এদিকে সাদিক উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নাস্তার টেবিলে আসলো। কি রে সীমা, নাস্তা রেডি? ভাইয়া বসুন, দিচ্ছি। তারপর নাস্তা সেরে সাদিক নিচে লিসার কাছে চলে আসে। নাস্তা করছো? করলাম। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবা না? না, আজ যাব না। যা আছে তাই দিয়ে সীমাকে চালিয়ে নিতে বলো। এভাবেই দুজনে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এখন রাত 10টা। লিসা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরছে আর সাদিককে দেখছে। সাদিক বসে ল্যাপটপে নিচের কাজ করছে। তারপর লিসা সাদিককে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর কত অফিসের কাজ করবা? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছো? সাদিক নিচের কাজ রেখে লিসাকে হ্যাচকা একটা টান দিয়ে বিছানায় চেপে ধরল আর বলল, না, বলি নাই। বলেই লিসার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। লিসাও নিচের স্বামীর সোহাগ চোখ বন্ধ করে উপভোগ করছে। এভাবে প্রায় 10 মিনিট চলতে থাকলো। তারপর হঠাৎ টেবিলে রাখা লিসার ফোনের মেসেজ টোনটা বাজতেই দুজনের চোখ সেদিকে গেল। তখন সাদিক কিছু বুঝে ওঠার আগেই লিসা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আবার ওর ঠোঁট ডুবিয়ে দেয় সাদিকের ঠোঁটে। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল। এভাবেই চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। তারপর হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে লিসার ঘুম ভাঙার পর লিসা সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুমাচ্ছে। লিসা উঠে ফোনটা নিয়ে দেখে শাওনের মেসেজ। তখন মনে মনে 101টা গালি দিল ওকে। সকালবেলা 8টা বাজে, ঘুম ভাঙে সাদিকের। লিসা এখনো ঘুমাচ্ছে। লিসার দিকে তাকিয়ে আছে সাদিক। ঘুমের মধ্যে লিসাকে নিষ্পাপ শিশুর মতো লাগছে। তারপর লিসার কপালে একটা আলতো করে কিস করে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার দিয়ে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়। এদিকে লিসা এখনো ঘুমোচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে নিউজ পেপারটা নিয়ে ব্যালকনিতে বসে পেপার পড়তে শুরু করলো সাদিক। সীমা চা দিয়ে গেল, আর সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবর পড়ছে। এদিকে লিসাও ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। সাদিক পেপার পড়া শেষে রুমে চলে আসে দেখে লিসা একটা নীল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। লিসাকে নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগছে, যা দেখে সাদিক নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। লিসাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে নাক খুঁজতে লাগলো সাদিক। হঠাৎ সাদিকের স্পর্শে লিসা একটু কেঁপে উঠল এবং লিসারও রং পরিবর্তন হতে থাকলো। তারপর সাদিক বলল, আচ্ছা লিজা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, তাই বুঝি? কেন, আগে কি সুন্দর লাগতো না? আসলে সেটা না, কিন্তু তুমি জানো দিন দিন আরো বেশি সুন্দর হয়ে উঠছো। সেটা কি জানো? হ্যালো মিস্টার, কয়টা বাজে? কেন? অফিসে যাবেন না? যাবো তো। তো আমাকে ছাড়েন আর অফিসে চলে যান। তোর সারাদিন অফিস আর অফিস, ভালো লাগে না? এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এখন সকাল 11টা। লিসা সোফায় বসে বসে টিভি দেখছে। হঠাৎ করে এমন সময় নিলয়ের ফোন। লিসার ভার্সিটির ফ্রেন্ড নিলয়। লিসা তো ফোনটা হাতে নিয়ে অবাক। নিলয় আমাকে ফোন করেছে। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করলো লিসা। হ্যালো, কেমন আছো নিলয়? ভালো, তুমি? আমি ভালো কিনা সেটা তো জানোই। এসব এখন ভেবে আর লাভ কি? আচ্ছা, বাদ দাও না ওসব। তুমি তো বিয়ে করেছো, তাই না? এসব এখন ভেবে আর লাভ কি? একটা ছেলে সন্তানও আছে, 6 মাস বয়স। আরে বাহ, তাহলে তো সুখেই আছো। আচ্ছা, রাখছি, এখন অফিসে আছি। আচ্ছা, ভালো থেকো। টুট করে কলটা কেটে গেল। তার 7 দিন পর লিসা প্রতিদিনের মতো সোফায় বসে বসে টিভি দেখছে, কিন্তু লিসার যেন কিছুই ভালো লাগছে না। সেজন্য লিসা সীমাকে ডাক দিল একটু গল্প করার জন্য, কিন্তু সীমা বলল সে ব্যস্ত। আর এদিকে লিসা বোরিং হয়ে বসে আছে। তাই মনে মনে ভাবলেও একটু শপিং করলে কেমন হয়। শপিং করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। দেরি হয়ে বেরিয়ে পড়ল শপিং করতে। যাবার আগে সীমাকে বলে গেল যে সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয়। তারপর টানা 3 ঘন্টা ঘোরাঘুরি করে শপিং করার পর মার্কেট থেকে বের হয় লিসা বের হয়ে দেখে শিপন সামনে দাঁড়িয়ে আছে। এজন্য লিসা শিপনকে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু তারপরেও শিপন লিসাকে দেখে ফেলল। কি খবর ভাবি?
শপিং করলে? হুম। ভাবি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। একথা শুনে লিসা লজ্জায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাবি, চলো না, পাশে একটা হোটেল আছে। আজ পারবো না শিপন, তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয়। আরে ভাবি, কিছু হবে না, চলো প্লিজ। না শিপন, আজ আমি পারবো না। বলেই চলে যেতে লাগলো লিসা। তখনই শিপন বলে উঠল। কি বললে? পারবে না? তাহলে কি ভিডিও? লিসা থেমে গেল। শিপনও গ্রিন সিগন্যাল পেয়ে লিসাকে নিয়ে হোটেলে চলে গেল। এদিকে সাদিক বাসায় এসে বসে আছে, কিন্তু লিসার কোনো খবর নেই। কয়েকবার ফোন করলেও রিসিভ হয়নি, তাই একটু টেনশন হচ্ছে। সীমাকে বারবার প্রশ্ন করলেও সে বলে শপিংয়ে গেছে। আসলে সীমা এটা জানে যে লিসার দেরি হওয়ার কারণ কি, তাই সীমা টেনশন না করতে বলে নিজের কাজ করছে। তারপর সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় ফিরল লিসা। দাঁড়াও লিজা, কোথায় ছিলে এতক্ষণ? এই তো শপিং এ গিয়েছিলাম। কি 5 ঘন্টা লাগে তোমার শপিং করতে? লিসা চুপচাপ কোনো কথা না বলে উপরে চলে যাচ্ছে। সাদিকও লিসার পিছনে পিছনে উপরে গেল। লিসা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সাদিক আবারও প্রশ্ন করল। কি হলো লিজা, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেব? কি উত্তর দিবা মানে? তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার এত দেরি হলো বাসায় ফিরতে? সাদিক চিল্লাবা না, সামিরা পাশের রুমে পড়ছে। এমন সময় হঠাৎ লিসার ফোন বেজে উঠল। লিসা ফোনটা নেওয়ার আগেই সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে কোনো কথা না বলে কানে ধরেই অবাক হয়ে যায়, কারণ ওপাশ থেকে শাওন বলছে। কি ব্যাপার ভাবি, আজ নাকি তুমি শিপনকে টাইম দিয়েছো? তো আমাকে কি ভুলে গেছ? ওপাশে সাদিক চুপ। লিসা ফোনটা নেওয়ার কোনো চেষ্টাও করলো না, শুধু নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছে, কারণ সে সাদিকের মুখ দেখে বুঝে গেছে যে কলটা কে করছে। তারপর শাওন আবারও বলল। কি ব্যাপার ভাবি, কথা বলছো না কেন? ভাইয়া কি পাশে আছে? সাদিক এখনো চুপ করে সব শুনছে আর রেগে ফুলে উঠছে। আর লিসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মুখে কোনো অনুশোচনা বা ভয়ের ছিটেফোঁটাও নেই লিসার মনে। ওপাশ থেকে আবারও বলে উঠল। ও বুঝছি, আচ্ছা রাতে মেসেজ দিও, এখন রাখি। বলেই লাইনটা কেটে দিল শাওন। এসব কি লিজা, কতদিন থেকে চলছে এসব? সাদিকের প্রশ্নের জবাবে লিসা একদম সোজা জবাব দিল। তোমার আর সীমার সম্পর্ক যতদিন থেকে চলছে, আমারটাও ততদিন থেকে চলছে। সাদিক লিসার এমন কথা শুনে রীতিমতো অবাক। কি, সীমা আর আমার সম্পর্কে লিজা সব জানে? কি অবাক হচ্ছ তো? অবাক হওয়ার কিছু নেই, কারণ সীমা আমার কথাতেই এসব করছে। এসব কিছুই আমার প্ল্যান, কিন্তু আমি এসব কেন করেছি জানতে চাও? হঠাৎ লিসার এমন কথা শুনে সাদিক পুরো থ হয়ে গেল। কি বলছে এসব লিসা? আর লিসার কথাতেই এসব করছে সীমা, কিন্তু কেন? সাদিক তখন নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়ল আর বসে বসে ভাবছে, আমি জানতাম একজন স্ত্রী তার সব কিছুর ভাগ অন্য কাউকে দিতে পারলেও কিন্তু তার স্বামীর ভাগ সে কখনো কাউকে দিতে চায় না, এমনকি দেয়ও না। কিন্তু লিসা নিচে থেকে সীমাকে আমার কাছে পাঠিয়েছে। সাদিক এসব কিছুতেই যেন বুঝতে পারছে না লিসা এসব করলো কেন। তারপর কিছুক্ষণের জন্য সাদিক ভুলেই গেছে যে একটু আগে সে তার বউ লিসার পরকীয়া সম্পর্কে জানতে পারল, কারণ সাদিকের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, লিসা আসলে কেন সীমাকে আমার কাছে পাঠালো। তখন সাদিকের মনে পড়তে থাকে সীমার সাথে কাটানো প্রথম সেই দিনের কথা, যেদিন সীমা নিজেই এসেছিল সাদিকের কাছে। আজ সাদিক কিছুটা বুঝতে পারছে সীমা কেন সেদিন নিজে থেকে সাদিকের সাথে ওসব করতে চেয়েছে। প্রিয় বন্ধুরা, চলুন শর্টকাট সে ঘটনা জেনে নেওয়া যাক। সেদিন যখন সাদিক আর লিসার বিয়ের 3 বছর চলছিল, তখনও সামিরার জন্ম হয়নি। লিসা একটু কাজের জন্য বাইরে যায়। বাসায় শুধু সাদিক আর সীমা ছিল। সাদিক রুমে বসে কাজ করছিল আর সীমা বারবার রুমে আসা যাওয়া করছিল, কিন্তু সাদিকের সেদিকে কোনো মনোযোগ ছিল না। সে তার মতো কাজ করছিল। তার কিছুক্ষণ পর সীমা সাদিকের সামনে এসে বসে এমনি এমনি কিছু প্রশ্ন করতে লাগলো। এই যেমন, কি করছেন, কেন করছেন, এখন আপনার মুড কেমন, এই সব। আর সাদিকের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছিল। ওর হাসির মধ্যে একটা চাহনি ছিল, যেটা সাদিক কেন যেন কোনো পুরুষই বুঝতে পারত। সাদিকও বুঝতে পারে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না, কারণ ওর এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। এভাবে অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু সীমা এমন কিছু কাজ করছিল যা দেখে কোনো পুরুষই আর ঠিক থাকতে পারল না। সাদিক তাহলে কিভাবে পারবে? সেও পারল না।
সাড়া দিল সীমার ইশারায়, তবে এক শর্তে, ও যেন কাউকে কিছু না বলে। সেই থেকে প্রায়ই তারা লিসাকে লুকিয়ে দেখা করত, কিন্তু ওসব যে লিসার প্ল্যান ছিল তা ভুলেও সাদিক বুঝতে পারেনি। কি হলো সাদিক, বসে আছো কেন? লিসার কথাই বাস্তবে ফিরল সাদিক। হ্যাঁ বলো। আমি বলবো নাকি তুমি বলবে? আমি আর কি বলবো, তুমি তো সবই জানো। আর আমি তো এই গল্পের মাস্টার মাইন্ড না, আমিও তোমার হাতের পুতুল এই গল্পে, তাই তুমিই বলো। কিন্তু এটা কেন করেছি সেটা জানো? না, সেটাই জানতে চাচ্ছি। সাথে তুমি, শাওন, শিপন, এদের সাথে সম্পর্ক রাখছো কেন সেটাও। সাদিক, তোমার দুইটা প্রশ্নের উত্তর একটাই আমার কাছে। আমি এগুলো করেছি তার কারণ অনেকটা তুমি, হ্যাঁ অনেকটা তুমি, আর কিছুটা আমার ভাগ্য। আর সবচেয়ে বড় কারণটা হলো একটা মেয়ের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, শখ, সাধনা, এ সব কিছু পূরণের জন্য। আর একটা কথা কি জানো, আমি আসলে এসব করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হয়েছি। অনেক ভেবেছি, তারপর পা বাড়িয়েছি। এদিকে সাদিক লিসার কথা যতই শুনছে ততই যেন অবাক হচ্ছে। কি বলছো এসব লিজা? তুমি বাধ্য হয়ে করেছো মানে? আমি কি তোমাকে কখনো অপূর্ণ রেখেছি? হ্যাঁ রেখেছিল, হ্যাঁ তুমি অপূর্ণ রেখেছো। আর কি অপূর্ণ রাখছো জানতে চাও? তারপর লিসা কোনো কথা না বলে সাদিকের হাত ধরে সাদিককে টেনে পাশের রুমের দরজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে পাশের রুমে বসে বসে পড়তে থাকা স্বামীরের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলল, ওই মেয়েটাকে দেখছো? ও তো আমাদের মেয়ে সামিরা। আমার এসব করার পেছনে আর একটা কারণ হচ্ছে ওই পিচ্চি মেয়েটা। হোয়াট? সাদিক। কিন্তু কি সাদিক, এখান থেকে চলো। সামিরা এখন অনেকটা বড় হয়ে গেছে, সামিরার 4 বছর এখন। তাই আমি চাই না ও এসব শিখুক, ও এসব শুনুক। আর আমি চাই না তোমার আমার কোনো কিছুই আমার মেয়ের জীবনকে প্রভাবিত করুক। তাই চলো রুমে চলো। আর ডিনারের টাইম তো হয়ে এসেছে, তাই চলো সবাই আগে ডিনার করে নেই, তারপর তোমাকে সব বলবো। হ্যাঁ, আজ আমি বলবো তোমাকে। তারপর সবাই যে যার মতো ডিনার সেরে নিল। লিসা, সাদিক, সামিরা, সীমা সবাই। ডিনার সেরে সামিরাকে ঘুম পাড়িয়ে দিয়ে লিসা রুমে চলে আসলো। সাদিক আগে থেকেই বসেছিল রুমে। লিসা রুমে প্রবেশ করতে সাদিক একটু নড়ে চড়ে বসলো, আর লিসাও এসে বসে পড়লো। কেউ কিছু বলছে না, দুজনেই চুপ। এভাবে প্রায় 20 মিনিট চলে গেল। তারপর লিসা উঠে 1 গ্লাস পানি পান করলো আর সাদিককে বলল, তুমি পানি খাবে? না থাক, আমার পানির পিপাসা পাইনি। ওকে। এবার বলো। বলছি। আচ্ছা সাদিক, ছেলেরা তার বউয়ের কাছ থেকে কি চায় বলো তো? কেন জানো না? প্রশ্ন করো কেন? যা জানতে চাচ্ছে তাই বলো। একটা ছেলে তার বউয়ের থেকে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো অধিক বিশ্বাস আর ভালোবাসা। আর মেয়েরা? মেয়েরা কি চায় তার স্বামীর থেকে? মেয়েরাও সেটাই চায়, ট্রাস্টিং, কেয়ারিং, শেয়ারিং, এসব। কিন্তু মেয়েরা যে এসবের থেকেও আরেকটা জিনিস বেশি চায়, সেটা কি জানো? না, কি চায় বলো তো? সেটা হলো একটা বাচ্চা। সাদিক, তুমি দুনিয়ায় এমন কোনো মেয়ে পাবে না যে মেয়ে মা হতে চায় না। সব মেয়ে চায় তার একটা বাচ্চা হোক, আর সেটা যে কোনো মূল্যে। আর মা হবার ইচ্ছাটা এতই অদ্ভুত যে দেখো না, খবরের কাগজে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা যায়। তবুও কোনোদিন কোনো মেয়ের মুখে শুনেছো যে সে বলেছে আমি মা হব না? লিসার কথা শুনে সাদিক কিছুটা হয়ে গেল। মনে মনে ভাবছে, লিসা তো সত্যি কথাই বলছে। এত কিছুর পরেও মেয়েদের মা হবার আকাঙ্ক্ষা কমে না। তারপর আবার দুজন কিছুক্ষণের জন্য চুপ, কেউ কিছু বলছে না। তার ঠিক 10 মিনিট পর নীরবতা ভেঙে লিসা বলল, আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? কার আবার? আমাদের মেয়ে, মানে তোমার আর আমার মেয়ে। না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু তোমার না। মানে? সামিরার বাবা তুমি নাও, ওর বাবা অন্য কেউ। আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? কার আবার? আমাদের মেয়ে, মানে তোমার আর আমার মেয়ে। না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু সামিরা তোমার মেয়ে না। মানে? সামিরার বাবা তুমি নাও, ওর বাবা অন্য কেউ। হোয়াট? তো কে সামিরার বাবা, বলো আমায়। বলছি, সামিরা আমার আর শাওনের মেয়ে, কিন্তু শাওন সেটা জানে না। এবার সাদিক আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে বলল, লিজা, তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? না সাদিক, আমি একদম ইয়ার্কি করছি না। সামিরা সত্যি শাওনের মেয়ে। কিন্তু কিভাবে? কিভাবে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না সাদিক, কিন্তু তুমি মানো আর না মানো সত্যি এটাই।
আর সত্যি কথা বলতে তুমি বাবা হবে কেমন করে? তুমি তো কোনোদিন বাবা হতেই পারবা না। এবার সাদিক লিসার কথা শুনে থমকে গেল আর প্রচন্ড রেগে গিয়ে বলল, হোয়াট? জাস্ট স্টপ টকিং লাইক দিস। লিজা, তুমি তোমার পাপ ঢাকার জন্য আমাকে এভাবে দোষ দিতে পারো না। আমি সত্যিটাই বলছি, আর আমি যা বলছি তা সত্যি। ওকে ফাইন। আচ্ছা বলো, তুমি জানলে কিভাবে যে আমি বাবা হতে পারবো না? কিভাবে জানলাম? কিভাবে জানলে আমি বাবা হতে পারবো না? তাহলে শোনো, আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেলেও যখন আমার গর্ভে সন্তান আসলো না, তখন আমি তোমাকে বলেছিলাম কথাটা, কিন্তু তুমি বলেছিলে ধৈর্য ধরতে। আমি ধৈর্য ধরলাম। এভাবে আরো 6 মাস চলে যায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না আমি। তাই আমি বাধ্য হয়ে অনেকবার বেবি স্টিক দিয়ে টেস্টও করিয়েছি, কিন্তু আমি বারবার হতাশ হই। আর হ্যাঁ, তোমার মনে আছে সাদিক, তোমাকে নিয়ে আমি একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর তোমার আর আমার ব্লাড স্যাম্পল দিয়ে আসছিলাম ডাক্তারের কাছে। তারপর আরো অনেক টেস্ট করাই আমরা। হ্যাঁ মনে আছে। আছে, ভালো কথা, কিন্তু তুমি তো তখন বলেছিলে অন্য কথা। বলেছিলাম, কারণ আমি আগে শিওর হতে চেয়েছি যে সমস্যাটা তোমার নাকি আমার। তো তারপর কি হলো? ডাক্তার কি বলেছে? 7 দিন পর রিপোর্ট আসে। ডাক্তার রিপোর্ট দেখে বলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি তোমার ব্যাপারে কনফিউশনে ছিলেন, আর উনি আমাকে আমাদের দাম্পত্য জীবন নিয়েও কিছু প্রশ্ন করেন। এই যেমন আমরা একসাথে থাকি কিনা, প্রাইভেট প্রশ্নই বলতে পারো। তারপর আমি সব বলে দেই যে তুমি আমাকে কোনো কমতি রাখো নাই, আর তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং, আমাকে সুখিয়ে রেখেছো। এসব শুনে উনি কিছুটা অবাক হন, কারণ উনি রিপোর্ট দেখে বললেন তোমার তেমন কোনো সমস্যা নাই, যা আছে তা সামান্য। তাহলে বাচ্চা আসতেছে না কেন? তারপর ডাক্তার সাহেব কিছুক্ষণ ভেবে বলেন আপনি আরো কিছুদিন ধৈর্য ধরুন, হয়তো সমস্যাটা এমনি সেরে যেতে পারে। তারপর আমি আবারও 6 মাস অপেক্ষা করি, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এজন্য আমি আমার কিছু বন্ধুদের কল করে বলি, কিন্তু ওরা বলে ডিভোর্স নিতে। কিন্তু তোমার সাথে ডিভোর্স নিতে হলে তো তোমার কোনো কারণ দেখাতে হবে। যদি এমনি ডিভোর্স নিতাম, তাহলে তুমি আবার কোনো মেয়েকে বিয়ে করতে, আর না হলে তোমাকে সব বলে দিতে হতো যে তুমি বাবা হতে পারবে না। এতদিন থেকে আমরা সংসার করে বুঝেছি তোমার মতো স্বামী সবার কপালে জোটে না। তুমি আমার সব চাহিদা মিটিয়েছো, সব চাওয়া পূরণ করেছো, আর আমি তোমাকে ভালোভাবেই চিনি। তুমি এসব জানার পর অফিসের কাজকর্ম সব ছেড়ে দিতে। তোমার প্রতি এতটা মায়া পড়ে গেছে যে তোমাকে এভাবে ছাড়তে ইচ্ছে করছিল না, আবার আমার ইচ্ছারও কোরবানি দিতে পারবো না। এমন সময় একদিন সীমা আসে আমার রুমে চা দিতে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যায়। তখন তুমি অফিসে ছিলে। আমি তাড়াতাড়ি করে উঠে ওকে ধরি। তারপর লক্ষ্য করলাম সীমা ভয়ে কেমন যেন গুটিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কোনো গন্ডগোল তো আছে। তাই সীমাকে বললাম কি হয়েছে। ও প্রথমে না বললেও পরে বলল ও অন্তঃসত্ত্বা। আমি তো এটা শুনে অবাক, কিন্তু ওর বাচ্চার বাবা কে সেটা বলতে চাচ্ছিল না ভয়ে। তারপর প্রথমে আমি তোমাকে সন্দেহ করি, কিন্তু পরে মনে পড়ে তোমার সমস্যার কথা। তাই ওকে এটা সেটা ভয় ভীতি দেখিয়ে জানতে পারলাম ওর সন্তানের বাবা শাওন। এ কথা শুনে আমি পুরো থ হয়ে যাই। এরা আমার বাসায় এসব করছে আর আমি জানি না। যাই হোক, সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না, কি করব এই টেনশনে। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মনে মনে ভাবলাম আমাকে যে করে হোক মা হতে হবে। যেহেতু তুমি সেটা পারবে না, তাই ভাবলাম সীমা এবং শাওনকে ব্যবহার করব। পরের দিন শাওনকে ফোন দিতে যাব, তখনই শাওন নিজে থেকে আমাকে ফোন করে আর একটা সমস্যায় পড়েছে বলে আমার কাছে হেল্প চায়। আমার আর বোঝার বাকি ছিল না সমস্যাটা আসলে কি, তাই ওকে বাসায় আসতে বলি। কিছুক্ষণ পর শাওন চলে আসে। তারপর ও বলার আগেই আমি ওকে সব বলি, আর এও বলি যে আমি ওকে হেল্প করব, কিন্তু একটা শর্তে। আমি শাওনকে বলি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তারপর শাওন আগে পিছে না ভেবে বলে ঠিক আছে ভাবি, তুমি যা বলবে তাই করব, কিন্তু আমাকে বাঁচাও প্লিজ। এবার বলো কি করতে হবে, বল তোকে কিভাবে সাহায্য করতে পারি। যদিও লিসা জানে লিসাকে কি বলবে শাওন। ভাবি, সীমার পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। ভাবি আমি ওকে বিয়ে করতে পারবো না, আর সীমাও রাজি নষ্ট করতে। সীমা জানে সব। আমরা দুজনে শুধু নিজেদের চাহিদা মিটিয়েছে, কিন্তু ভুলবশত বাচ্চাটা চলে এসেছে। আর সীমা জানে না কিভাবে অপারেশন করতে হয় বা কি করতে হয়। তুমি শুধু ওকে একটু হেল্প করবা,
ডাক্তারের কাছে নিয়ে যাবো প্লিজ? ও এই কথা, আচ্ছা আমি দেখছি, তুই যা এখন, আমি সীমার সাথে কথা বলে দেখি। আচ্ছা ভাবি, ঠিক আছে। বলেই চলে গেল শাওন। তারপর আমি কিছুক্ষণ পর সীমার সাথে কথা বলি এবং সীমাও দেখলাম রাজি বাচ্চা নষ্ট করতে, কারণ সীমা জানে শাওন সীমাকে কখনো বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাওনের মতো সীমার মুখেও একই কথা, চাহিদা মেটানো। ওরা দুজন শুধু নিজেদের চাহিদা মিটিয়েছে, আর যেহেতু ওরা এই বাচ্চাটাকে নিয়ে চিন্তিত, সেহেতু আমি সেটারই ফায়দা নিলাম। আমি সীমাকেও বললাম যে হেল্প করব, কিন্তু শর্ত আছে। এবার শাওনের মতো সীমাও শর্তে রাজি। আমি যেন যা করতে চাচ্ছি সবই হচ্ছিল। তারপর কি করলে? তারপর আর কি, সীমার অ্যাবর্শন করালাম এবং আমি সীমার সুস্থ হবার অপেক্ষা করতে লাগলাম। তারপর কিছুদিন পর বুঝতে পারলাম সীমা এখন সম্পূর্ণ সুস্থ। তাই প্রথমে সীমাকে শর্তের কথা বলি। ওকে বলি যে আমার শর্ত হলো তোকে আর তোর স্যারের সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে হবে। কথাটা শুনে ও প্রথমে একটু চমকে যায়, কারণ ও কোনো মেয়ে এই কথা বলতে পারে সীমা হয়তো সেটা এক্সপেক্ট করে নাই এবং কল্পনাও করতে পারে নাই। তাই কোনো স্ত্রী যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে সেটা তার ধারণার বাইরে ছিল। সো সীমা যেহেতু কথা দিয়েছিল তাই রাজি না হয়ে পারেনি, এবং আমি জানতাম ও রাজি হবে, কারণ যে মেয়ে নিজের ইচ্ছায় শাওনের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, আর যাই হোক ওর শারীরিক চাহিদা অনেক। আচ্ছা, কিন্তু শাওনকে রাজি করালে কিভাবে? আমি জানি ও খুব ভালো ছেলে। কি ভালো ছেলে? তোমার মামাতো ভাই হচ্ছে 1 নাম্বার লুচ্চা, বুড়ি থেকে ছেড়ে কাউকে ছাড়ে নাই। আর যে ছেলে কাজের মেয়ের সাথে ওসব করে সে আবার ভালো হয় কিভাবে? আর ও আমাকে কতবার লাইন মেরেছে তুমি জানো? আর আমি জানতাম শাওন আমাকে পছন্দ করে। আমাকে কাছে পাওয়া মানে শাওনের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। আমি শুধু একদিন ওকে ইশারা করছি মাত্র, আর তাতেই কাজ হয়ে যায়। আর এইভাবেই শুরু তোমার ও আমার অন্য কারোর সাথে সহবাস। তুমি তো সীমার সাথে ভালোই কাটাতে, তাই আমি কোথায় যাই কি করি এইসবের খুব একটা খেয়াল রাখুনি। রাতে তো দুজনকেই ভালোই সামাল দিতে তুমি। আচ্ছা বুঝলাম, তাহলে শিপনকে তোমার প্রয়োজন হলো কেন? শিবনকে আমার কোনো প্রয়োজন হয়নি, বরং আমিও প্রয়োজন হয়ে যাই। মানে? বললাম না, তোমার কাজিন শাওন 1 নাম্বারের লুচ্চা, ওর জন্যই আমার শিপনকেও খুশি করতে হয়। আমি ঠিক বুঝলাম না লিজা। বুঝো নাই? তাহলে শোনো বলছি। আমার প্ল্যান ছিল আমি যখন বুঝতে পারবো যে আমি অন্তঃসত্ত্বা, তখন আমি শাওনের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিব এবং সীমাকেও বলবো চলে যেতে আমার বাড়ি থেকে। আমার প্ল্যান বাচ্চা পেটে আসলে সব শেষ, আর সব কিছু আমার প্ল্যান মতোই চলতে থাকলো। কিন্তু একদিন আমি সকালে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তখন আমার বমি বমি ভাব হয়। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই, কিন্তু বমি হয় না। তারপর ওয়াশরুম থেকে আসতে মাথা ঘুরে পড়ে যাই, আর তারপর দুপুরে হুঁশ ফিরে। আমার হুঁশ ফেরার পর সীমার কাছে জানতে পারি আমি নাকি ফ্লোরে পড়েছিলাম। ও এসে তুলে আমাকে, তারপর আমার সব মনে পড়ে। আর আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে বেবি স্টিক দিয়ে টেস্ট করি, দেখলাম পজিটিভ। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেক কষ্টের পর আমি দেখা পেলাম সেই দিনের, যে দিনের জন্য আমি এতটা অপেক্ষা করেছি। তারপর সেদিন রাতে আমি তোমাকে কথাটা বলি, আর তুমিও অনেক খুশি হও। কিন্তু তুমি এটা জানতে না এটা তোমার সন্তান নয় যে আমার পেটে বড় হচ্ছে। আর সেদিন তোমার খুশি দেখে মনে হয়েছিল আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। সাদিক, মানুষ তো চাহিদা মেটাতে গিয়ে খুনও করে। সে কি মেনে নেয় যে সে অন্যায় করেছে? নেয় না, কারণ সে ভাবে সে সেটাই ঠিক করছে যেটা করেছে। তোমার কাছেও তাই মনে হয়েছে? আচ্ছা যাই হোক, তারপর বলো। তারপর শাওনকে বলে দেই যে আমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আমি ওকে এটা বলিনি যে আমার পেটে সন্তান ওর, কারণ আমি সামিরাকে তোমার পরিচয়ে বড় করতে চেয়েছিলাম। আর যখন সীমাকে তাড়িয়ে দেব ভাবলাম, তখনই মনে পড়লো এখন আমি তো বেশি কাজ করতে পারবো না, তাই একজনকে আমাদের প্রয়োজন, তাই সীমাকেও রেখে দিলাম। তারপর সামিরার জন্ম হলো। তুমি আমি দুজনেই অনেক খুশি আর অনেক আনন্দ করে চলে আসি আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটাতে। তারপর সামিরার যখন 1 বছর পূর্ণ হলো, তখন কিছুদিন পর হঠাৎ একদিন শাওন আমাকে ফোন করলো, আর আমি শাওনকে সোজা বলে দিই আমি ওর সব করতে পারবো না। কিন্তু শাওন অনেক রিকোয়েস্ট করে শেষবারের জন্য দেখা করতে। আমি ওর না করলাম না, দেখা করতে হোটেলে চলে যাই। আর গিয়ে দেখি
শাওন বসে আছে, আমাকে দেখে ও উঠে আসে আর এক টানে আমাকে ওর বুকে টেনে নেয়। তারপর ওর চাহিদা মেটানোর পর আমি যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় শিপন ঢুকলো রুমে। আমি তো শিপনকে দেখে অবাক হয়ে বিছানার চাদর টেনে নিজেকে কোনো রকম ভাবে ঠেকে নেই আর শাওনের দিকে তাকিয়ে দেখি ও হাসছে। তারপর আমি অবাক হয়ে শাওনকে প্রশ্ন করলাম, শাওন, শিপন এখানে কেন? তারপর শাওন হেসে উত্তর দিল। ভাবি, ওরও চাহিদা একটাই। কথাটা বলেই শাওন বিছানা থেকে উঠে গেল। আমি উঠতে পারছি না লজ্জায়, কারণ আমার শরীরে কোনো আপদ ছিল না, তাই বিছানায় বসে আছি। এই সময় শিপন বিছানায় বসতে বসতে বলল, কি ভাবি, আমাকে পছন্দ হয়নি? তারপর আমি শিপনকে অনুরোধ করলাম যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু শিপন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায় আর আমি এই ফাঁকে কাপড় পরে নিই। শিপন ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে আমি কাপড় পরছি। তারপর আমার কাপড় পরা দেখে শিপন বলল, ভাবি, আর কি ইচ্ছা নাই করার? তারপর লিজা তাদের অনুরোধের সুরে বলল, কেন এমন করছিস তোরা আমার সাথে? তারপর শিপন বলল, ভাবি, তুমি ভাইয়াকে ঠকিয়ে শাওনকে খুশি করতে পারো, আর আমি কি দোষ করেছি শুনি? তারপর লিজা শিপনের কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসতেই কিন্তু শিপন পিছন থেকে লিজার হাত টেনে ধরে আর একটা টান দিয়ে ওর বুকে চেপে ধরে বলে। এত সহজ ভাবি এখান থেকে চলে যাওয়া যায়? তারপর লিজা বলল, সরি শিপন, আমি তোমার সাথে এসব করতে পারবো না। তাই নাকি? তাহলে এটা কি করব? একটা ভিডিও দেখিয়ে আমি ভিডিওটা দেখার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ভিডিওটা ছিল আমার আর শাওনের। এমন মুহূর্তে আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমি জানতাম শাওন বাজে ছেলে, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। লিজা কাঁদছে আর বলছে। আচ্ছা, তারপর কি হলো? মাথা নিচু করে সাদিক আবারও প্রশ্ন করল, তারপর আর কি, আমি বনে গেলাম ওদের হাতের পুতুল। তারপর থেকে ওরা যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণের করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছে বুঝতেও পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাফ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন দেখা না করলেই ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। সাদিক এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছি না। এমন সময় টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়ল সাদিকের। সাদিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বেজে গেছে, তাই লিজাকে সে বলল। অনেক রাত হয়েছে লিজা, ঘুমিয়ে পড়ো। লিজা সাদিকের কথা শুনে পুতুলের মতো বসে আছে, আর কোনো কথা বলছে না। তারপর সাদিক আবারও বলল, কি হলো, ঘুমাবে না? বলেই উঠে জানালার পর্দাটা ঢেকে দিতে গেল আর পর্দাটা টেনে দিয়ে এসে শুয়ে পড়ল সাদিক। তারপর সাদিক শুয়ে শুয়ে ভাবছে। তারপর আর কি, আমি বনে গেলাম ওদের হাতের পুতুল। তারপর থেকে ওরা যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণের করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছে বুঝতেও পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাফ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন দেখা না করলেই ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। সাদিক এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছি না। এমন সময় টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়ল সাদিকের। সাদিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বেজে গেছে, তাই লিজাকে সে বলল। অনেক রাত হয়েছে লিজা, ঘুমিয়ে পড়ো। লিজা সাদিকের কথা শুনে পুতুলের মতো বসে আছে, আর কোনো কথা বলছে না। তারপর সাদিক আবারও বলল, কি হলো, ঘুমাবে না? বলেই উঠে জানালার পর্দাটা ঢেকে দিতে গেল আর পর্দাটা টেনে দিয়ে এসে শুয়ে পড়ল সাদিক। তারপর সাদিক শুয়ে শুয়ে ভাবছে। কি, আমি বাবা হবার ক্ষমতা রাখি না? আমি বাবা হতে অক্ষম? সামিরা আমার মেয়ে না? না না, আমি এটা মানি না, কোনো দিনও মানব না। সামিরা আমারই মেয়ে, আর আমি সামিরার বাবা। আমি সামিরাকে ছাড়া থাকতে পারবো না। আর কি বিশ্বাস আছে যে লিজা সব সত্যি বলছে? এটাও তো হতে পারে লিজা তার পাপ ঢাকার জন্য আমার দোষ দিচ্ছে। না, লিজাকে আর বিশ্বাস করা যাবে না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুম আসছে না। তারপর হঠাৎ সাদিক বুঝতে পারল কেউ ওর পায়ের কাছে বসে আছে, পা ধরে আছে। সাদিক তাকিয়ে দেখে এটা আর কেউ না, লিজা। লিজা, আমার পা ছাড়ো। সাদিক, তুমি আমাকে মাফ করতে পারবে না? লিজা, রাত অনেক হয়েছে, এখন উঠো আর ঘুমিয়ে পড়ো। আগামীকাল কথা হবে, এখন আমার পা ছাড়ো। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। লিজা প্লিজ, পাগলামি করো না। না, আমি পাগলামো করছি না।
সাদিক প্লিজ, আমার জন্য না হলেও সামিরার জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। লিজা ঘুমাও এখন, আর আমি সবকিছুই ছেড়ে দেব। অন্য কোথাও চলে যাব আমি, অনেক দূরে। নেবে না আমায় সাদিক তোমার সাথে? লিজা, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো। বলেই পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল সাদিক। সকাল ঠিক 8টা বাজে ঘুম ভাঙে সাদিকের। সাদিক বিছানা থেকে উঠে দেখে লিজা সোফায় ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে লিজাকে, একদম নিষ্পাপ শিশুর মতো। তারপর টাওয়েলটা নিয়ে সাদিক ওয়াশরুমে চলে গেল। সাদিক শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে লিজাও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সাদিক লিজাকে কিছু না বলেই চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে অফিস যাবে, তখনই লিজা পেছন থেকে ডাক দিল। সাদিক, কিছু বলবে? না তুমি যাও, অফিস থেকে আসলে বলবো। আচ্ছা। বলেই চলে গেল সাদিক। বিকালবেলা খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। লিজাকে দেখলো কার সাথে যেন কথা বলছে, হয়তো শাওন অথবা শিপন হবে। তাই সাদিক আর কিছু না বলেই উপরে চলে গেল। তারপর হঠাৎ কিছুক্ষণ পর কারো গলার আওয়াজে নিচে আসে সাদিক, আর এসে দেখে শাওন লিজার সাথে উচ্চস্বরে কথা বলছে। সাদিক ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েও পারল না, তাই নিচে নেমে এলো। এসে বলল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? আমি আমার মেয়েকে নিতে এসেছি ভাইয়া। তোর মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। কে তোর মেয়ে? কেন? সামিরা? সামিরা আমার মেয়ে। না, সামিরা তোমার মেয়ে না, ও সাদিকের মেয়ে। সাদিক ভাইয়ার মেয়ে? উনি তো বাবাই হতে পারবে না, তাহলে মেয়ে কোথা থেকে আসবে? কথাটা শুনেই সাদিক মাথা নিচু করে ফেলল। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না সে। আই, কে বলেছে তোকে সাদিক বাবা হতে পারবে না? কেন? সীমা? সীমা বলছে আমাকে। হঠাৎ শাওনের উত্তর শুনে সাদিক আর লিসা দুজনেই অবাক, কারণ এই বিষয়টা শুধু সাদিক আর লিসাই জানে। তাহলে শিবা কি করে জানলো? এটা কি করে সম্ভব? তখন দুজনেই নীরব হয়ে গেল শাওনের কথায়। তার কিছুক্ষণ পর লিসা বলল, কি কি বলেছে তোকে সীমা? কেন? যা বলছে তা তো বললামই। আর এটাও বলেছে যে সাদিক ভাইয়া কোনোদিন বাবা হতে পারবে না। এবার লিসা পুরো হতভম্ব হয়ে গেল, কারণ এসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল রাতে কথা বলছে, আর এরই মধ্যে সীমা জেনে গেল। কিন্তু কিভাবে? ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে, এটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রীর থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক, সেটাও আমার মুখের উপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দেখ শাওন, আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলছে, কিন্তু সত্যি এটাই যে সামিরা সাদিকের মেয়ে। যে কোনোদিন বাবাই হতে পারবে না, সে সামিরার বাবা কিভাবে সম্ভব? দেখ শাওন, আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি এখন। ভাবি, আমি এখানে থাকতে আসিনি। সামিরাকে দাও, আমি চলে যাচ্ছি। এদিকে সাদিক এখনো চুপ, কারণ সাদিক এখনো বুঝতে পারছে না সীমা এসব জানলো কিভাবে। দেখ শাওন, সামিরাকে তুই কোনো দিনই পাবি না, কারণ সামিরা আমার আর সাদিকের মেয়ে। আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। ভাবি, আমি সামিরাকে না নিয়ে কোথাও যাব না। আচ্ছা, কি প্রমাণ আছে যে সামিরা তোর মেয়ে? এত বড় গলা করে তুই বলছিস সামিরা তোরই মেয়ে। প্রমাণ আমি নিজেই, আর সীমা। আর ভাইয়া, তুমি কেমন পুরুষ? তুমি অন্য কোনো মেয়েকে নিজের মেয়ে বলো? দেখ শাওন, আমি তোকে এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ সামিরা তোমার মেয়ে? তারপর সাদিক কিছু বলতে যাবে, তখনই লিসা বলল, শাওন, তুই যাবে এখান থেকে নাকি দারোয়ান দিয়ে বের করে দিব? ঠিক আছে, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, আমি যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছে। সামিরা আমার মেয়ে, আর আমি ওকে নিয়ে যাবই। এই বলে চলে গেল শাওন। এদিকে সাদিক সোফায় বসে পড়ল, আর লিসা ঠায় দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা স্বামীরার স্কুল ও প্রাইভেট শেষে স্বামীরাকে পিক করে বাসায় নিয়ে আসে সীমা। আর স্বামীরা বাসায় ঢুকেই আপু বলে দৌড়ে গিয়ে সাদিকের গলা ধরে গালে চুমু খেয়ে বলল, কি হয়েছে আপু, তোমার মন খারাপ কেন? না আম্মু, ও কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো? ভালো আব্বু। সাদিক মনে মনে ভাবছে, স্বামীরার কাছে আসলেই আমার মন ভরে যায়, আমার সব শূন্যতা দূর হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায় ওর মুখটা দেখলে। ও আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই। তাহলে কি করে স্বামীরা আমার মেয়ে না হয়? আর অন্য কারো মেয়ের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। ওদিকে সীমা এবং লিসা দুজনেই দাঁড়িয়ে থেকে সাদিক আর স্বামীরাকে দেখছিল। তারপর লিসা বলল,
সীমা এদিকে আয়। জি ভাবি বলেন। আম্মু, তুমি তোমার আব্বুর সাথে উপরে যাও, আমি আসতেছি, কেমন? সাদিকও বুঝতে পারল লিসা কি মিন করছে, তাই ও সামিরাকে নিয়ে উপরে চলে যায়। এবার বল সীমা, আমি তো কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস? একটু অবাক হয়ে সীমা বলল, ক্ষতি মানে? দেখ সীমা, এখন ন্যাকা সাজার চেষ্টা করিস না। তুই শাওনকে কি জন্য বলেছিস যে শাওন সামিরার বাবা? ভাবি আপনি কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলেছে? দেখ সীমা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর শাওন মিলে নিশ্চয়ই কিছু একটা করছিস। সেটা এতদিনে না বুঝলেও আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই সব করছিস কেন? কেন আবার সংসারটা ভাঙতে চাচ্ছিস? আর হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমার, আমি দোষী। আমি শাওনের কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেটার সাথে সামিরার সম্পর্ক কি? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সব কিছু ঠিক করে নিয়েছিলাম। আমি জানতাম সাদিক আর যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে যাবে না, এই বিশ্বাসটা আমার ছিল। কারণ সাদিক সামিরা আর আমাকে অনেক ভালোবাসে, আর সাদিক কোনো কারণেও সামিরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরো 2টা জীবন নষ্ট করছিস? আর তুই একবারও সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখেছিস কি দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে যাচ্ছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি বিশ্বাস করেন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন যাই, আমার মাথা ব্যথা করছে, আর আমার অনেক কাজও আছে। এটা বলেই চলে গেল সীমা। লিসাও আর ওকে আটকানোর চেষ্টা করল না, কারণ সত্যের উপর কোনো জুলুম চলে না, সে তার আপন গতিতেই চলে। রাত 10টা লিসা সামিরাকে নিয়ে ডিনার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে দেখে সাদিক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না সাদিক? সামিরা ঘুমিয়েছে? আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, তুমিও শুয়ে পড়ো। ওকে, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা লিজা, শাওন প্লিজ সামিরাকে নিয়ে যাবে? না সাদিক, আমি ওকে সামিরাকে নিয়ে যেতে দেব না। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাদিক বলল, সামিরাকে ছাড়া আমি বাঁচবো না লিজা। আর আমি এটা মানি না যে সামিরা আমার মেয়ে না। আর দেখেছো তুমি লিজা, তুমি সামান্য তোমার ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদেরও কোথায় দাঁড় করিয়েছো। আম্মু আম্মু। পেছন থেকে লিসাকে জড়িয়ে ধরে বলল সামিরা। এ কি আম্মু, তুমি ঘুমাওনি? না, ঘুমাচ্ছি না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো, প্লিজ প্লিজ, শুধু আজ, প্লিজ আম্মু, প্লিজ আব্বু। ওকে আসো আমার লক্ষ্মী মেয়ে, আসো সাদিক, তুমিও ঘুমিয়ে পড়ো, টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা লিজা, তুমি কি জানো সীমা এসব কেন করছে? কেন সীমা শাওনকে উস্কে দিচ্ছে এসব বলে? না, আর আমিও এই বিষয়টা এখনো বুঝতে পারছি না, সীমা এসব করছে কেন। টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। অতঃপর সাদিক, লিসা, সামিরা ঘুমিয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে সাদিকের। খেয়াল করে দেখে সামিরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমুচ্ছে। সাদিক সামিরার মাথায় হাত বুলাচ্ছে আর ভাবছে, আমি কি তাহলে সত্যিই সামিরার বাবা না? আর এই প্রশ্নটার সাথে আরও একটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো শেফালি। হ্যাঁ, শেফালি সেদিন তাহলে কার বাচ্চার কথা বলছিল আমায়? ও তো আমাকে বলেছিল যে ওর বাচ্চার বাবা আমি, ওর গর্ভে আমার সন্তান। তাহলে এসব ভাবছে আর এপাশ ওপাশ করতে লাগলো সাদিক। কিন্তু ঘুম আসছে না সাদিকের। সাদিক লিসার মুখে বাবা হতে পারবে না কথাটা শোনার পর থেকে কিছুটা চুপচাপ হয়ে যায়, কারণ এই 2টা প্রশ্নের উত্তর খুঁজলেই ব্যস্ত তখন সাদিক। আর ব্যস্ত হওয়ারই কথা। কেউ যদি হঠাৎ কোনো পুরুষকে বলে যে সে বাবা হতে পারবে না, তাহলে সে এমনিতেই একটু চিন্তায় পড়ে যায়। আর সাদিক তো তার স্ত্রীর থেকে শুনেছে। এদিকে সীমা ডিনার করে সব কিছু গুছিয়ে রেখে নিচের রুমে গিয়ে শুয়ে পড়বে, তখনই ওর ফোনটা বেজে উঠল। তারপর সীমা মোবাইল হাতে নিয়ে দেখে শাওনের কল। সীমা তাড়াতাড়ি করে রিসিভ করলো, আর রিসিভ করতেই শাওন বলল, সবকিছু ঠিক আছে তো? তোমার ভয় পাবার কারণ নাই, আমি এত সহজে ধরা পড়ব না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আরে দাঁড়াও, কথা আছে। কি বলবে বলো। তুমি হঠাৎ করে মাঝপথে আমাকে ছেড়ে যাবে না তো? সীমা, আসলে আমার কেন যেন মনে হচ্ছে এগুলো আমি ঠিক করছে না। সাদিক ভাইকে এভাবে হ্যারাসমেন্ট করা কি ঠিক? আর তুমি আমাকে এখনো পর্যন্ত বলছো না
কেন তুমি এমন করছো? কেন তুমি এমন করছো সাদিক ভাই এবং ওদের সবার সাথে? আমাকে আর কিছুদিন সময় দাও। আর হ্যাঁ, আমি তোমাকে যেভাবে যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবেই করবে, ওকে? আর তারপর তোমার কাজ প্রায় শেষ। হ্যালো শাওন, হ্যালো শাওন, কথা বলছো না কেন? বলো। যা বলেছি সেটা কাল করবে, ঠিক আছে? আমি আর পারবো না সীমা। পারবো না বললে তো হবে না শাওন। তোমার সাথে আমার ডিল হয়েছে, আর তার জন্য তুমি আমাকে যা যা বলছো আমি সবটাই করছি। টাকা পয়সা এমনকি নিজের দেহ পর্যন্ত দিয়েছি তোমাকে। আর তোমাকে তোমার ক্রাশ লিজাকেও ভোগ করার রাস্তা তৈরি করে দিয়েছি। শাওন, তোমার জন্য আমি এত কিছু করেছি, আর তুমি কিনা এখন বলছো পারবে না? প্লিজ সীমা। এখন প্লিজ বলে লাভ নাই শাওন, তোমাকে তোমার কাজ করতেই হবে। আর আমি যেটা বললাম সেটা আগামীকাল করবে। এখন রাখছি। সব বলবো শাওন, বলেই কলটা কেটে দিল সীমা। পরের দিন সকালবেলা সাদিক প্রতিদিনের মতো অফিস চলে গেল। এদিকে সীমার কথা মতো শাওন লিসার বাসায় হাজির। শাওনকে দেখে লিসা রেগে গিয়ে বলল, কেন এসেছিস শাওন তুই? ভাবি তুমি ভালো করে জানো আমি কেন এসেছে। হ্যাঁ আমি জানি, কিন্তু এটা জানি না তুই হঠাৎ করে এসব করছিস কেন। আমি তো তোকে বলছি সামিরা তোর মেয়ে না। দেখো ভাবি, আমি সব শোনার জন্য আসি না। সামিরা আমার মেয়ে, আর তুমি নিজের ইচ্ছায় যদি না দাও তাহলে আমি পুলিশে কমপ্লেন করব, আর প্রয়োজন হলে ডিএনএ টেস্টও করাবো। কি বললি তুই শাওন? তুই পুলিশের ভয় দেখাচ্ছিস, টেস্টের ভয় দেখাচ্ছিস? কারণ তোমরা আমার মেয়েকে আটকিয়ে রাখছো। ঠিক আছে, তুই যা ইচ্ছা কর, দেখবো পুলিশ কি করতে পারে, কি করে আমার থেকে সামিরাকে নিয়ে যায়। ভাবি তাহলে তুমি সামিরাকে দিবা না? না, দেব না। ঠিক আছে। বলেই ডাকি মুঠ নিয়ে চলে গেল শাওন। এদিকে লিসা হতাশ হয়ে বসে পড়ল সোফায়, আর মনে মনে ভাবছে কি করতে গিয়ে কি করে ফেললাম। নিজের দেহের বিনিময়ে যাকে পেয়েছি তাকে এখন হারাতে হবে বলে মনে হয়। কারণ লিসা খুব ভালো করেই জানে যে সামিরা সাদিকের নয়, সামিরা শাওনের মেয়ে। বিকালবেলা সাদিক ক্লান্ত হয়ে বাসায় ফিরে। সাদিককে ক্লান্ত দেখে সীমা বলল, কি বললি তুই শাওন? তুই পুলিশের ভয় দেখাচ্ছিস, টেস্টের ভয় দেখাচ্ছিস? কারণ তোমরা আমার মেয়েকে আটকিয়ে রাখছো। ঠিক আছে, তুই যা ইচ্ছা কর, দেখবো পুলিশ কি করতে পারে, কি করে আমার থেকে সামিরাকে নিয়ে যায়। ভাবি তাহলে তুমি সামিরাকে দিবা না? না, দেব না। ঠিক আছে। বলেই ডাকি মুঠ নিয়ে চলে গেল শাওন। এদিকে লিসা হতাশ হয়ে বসে পড়ল সোফায়, আর মনে মনে ভাবছে কি করতে গিয়ে কি করে ফেললাম। নিজের দেহের বিনিময়ে যাকে পেয়েছি তাকে এখন হারাতে হবে বলে মনে হয়। কারণ লিসা খুব ভালো করেই জানে যে সামিরা সাদিকের নয়, সামিরা শাওনের মেয়ে। বিকালবেলা সাদিক ক্লান্ত হয়ে বাসায় ফিরে। সাদিককে ক্লান্ত দেখে সীমা বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা রেডি করছি। সাদিক সীমার দিকে সন্দেহের নজরে তাকালো, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু বলতে পারল না। রাত 10টা। প্রতিদিনের মতো চেয়ে যার মতো ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। সীমা ডিনার করে ঘুমানোর আগে শাওনকে ফোন করলো। হ্যালো। গুড শাওন, আজ কিন্তু ফাটিয়ে দিয়েছো। তুমি আজ চাইলে হাসতে পারো। না সীমা, পারবো না। ও মা, তাই নাকি? চাঁদ আজ কোন দিকে দিয়ে উঠেছে? হ্যাঁ, যে ছেলে ছুরি থেকে বড়ি কাউকে ছাড়ে না সে আজ বলছে পারবে না। সরি সীমা, আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজের শারীরিক চাহিদা মেটানোর নেশায় আমি অনেক নিচে নেমে গেছে। প্লিজ আমাকে মুক্তি দাও সীমা। তুমি চাইলে এখন আর সেটা সম্ভব না শাওন, কারণ তুমি এখন পুরোপুরি ফেসে গেছো। ও পাশে শাওন চুপ। কি হলো শাওন, কথা বলো। সীমা কেন করছে এমনটা? দেখো শাওন, এখন কথা ঘুরিয়ে লাভ নেই। আগামীকাল সাদিক ভাইয়া বাসায় ফিরবে, আর তুমি সকাল সকাল চলে আসবে। হতে পারে কালকে এই গল্পের ইতি টানবো। কি ইতি টানবে তুমি সীমা? আর এই গল্পে তোমার আসল চাহিদাটা কি একটু বলবে প্লিজ? কাল সব জানতে পারবে শাওন, আমি এখন রাখছি। শাওন চুপ। তারপর সীমা শাওনের চুপ থাকা দেখে লাইনটা কেটে দিল। এদিকে লিসা সাদিককে শাওন এসে যা যা বলেছে সব বলে দিল। আর সাদিক এগুলো শুনে রেগে গিয়ে বলল, ঠিক আছে তাই হবে, কি হবে? আমি ডিএনএ টেস্টই করাবো। কিন্তু সাদিক। কোনো কিন্তু নয় লিজা, আমি আর এই টানাপোড়েনের মধ্যে থাকতে চাই না। তাই আমাকেও এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। কারণ তুমি যতই বলো না কেন, আমি এটা মানতে পারবো না যে আমি বাবা হতে পারবো না। তাই আমি নিজেই এই টেস্ট করাবো। পরের দিন সকালবেলা শাওন আবারও আসলো সাদিকের বাসায়। শাওনকে দেখেই সাদিক বলল,
চল শাওন, আজ তুই যা চাইবি তাই হবে। কিন্তু ভাইয়া, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। এখন আর কোনো কথা নয় শাওন, আজ আমারও প্রুফ চাই, চল। ভাইয়া, একটু দাঁড়াও প্লিজ। সীমা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সাদিক শাওনের আর কোনো কথা না শুনে টানতে টানতে নিয়ে গেল। লিসাও আর কিচ্ছু বলল না। বাইরে বের হয়ে সাদিক ওর গাড়ি বের করে শাওনকে নিয়ে হসপিটালে চলে গেল। গিয়ে ডক্টরকে দুজনের স্যাম্পেল দিয়ে দিল। কিন্তু স্বামীরার ডক্টরের এমন প্রশ্নে সাদিক বলল সেটা একটু পর এসে দিয়ে যাবে। তুই এবার যেতে পারিস শাওন। কিন্তু ভাইয়া, আমার একটা কথা শুনবা তো? তোর কোনো কথা শোনার ইচ্ছা নাই আমার, এখন যা। রিপোর্ট আসলে আমি তোকে খবর দিব। কিছুক্ষণ পর বাসায় ফিরল সাদিক। লিসা সাদিককে দেখে দৌড়ে গেল ওর কাছে। গিয়ে সাদিকের গায়ে হাত রেখে বলল, কি করলে সাদিক? সাদিক লিসার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে কোনো কথা না বলে উপরে চলে গেল। বিকালবেলা সাদিক সামিয়ার স্যাম্পেলও দিয়ে আসলো ডক্টরের কাছে। আর তার কিছুদিন পর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাদিক। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে ডক্টরের কল। রিসিভ করল সাদিক। হ্যালো, জি স্যার, বলুন। আপনার রিপোর্ট চলে এসেছে। আগামীকাল যে কোনো সময় এসে নিয়ে যাবেন। তারপর সাদিক কলটা কেটে দিল। বুকের ভেতর দুরু করেছে। কি হবে যদি রিপোর্টে এটা আসে যে স্বামীরা শাওনের মেয়ে? কি করে মুখ দেখাবে? তারপর সাদিক নিজেকে শক্ত করে নিয়ে বলল, যা হবার হবে, কিন্তু এই যন্ত্রণার হাত থেকে তো মুক্তি পাবো। এদিকে শাওনও কিছুটা চিন্তায়। মনে মনে ভাবছে সীমার পাল্লায় পড়ে খুব বড় ভুল করে ফেলেছে। এসব ভাবতেই শাওনের মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে সাদিকের কল। রিসিভ করতেই সাদিক বলল, আগামীকাল আমার বাসায় চলে আসবি 10টার দিকে। এদিকে সাদিকের ফোন পেয়ে শাওনের টেনশন আরো বেড়ে গেল। সাথে সাথে সীমাকে ফোন দিল শাওন। হ্যালো সীমা, বলো। এখন আমি কি করব? আমার খুব টেনশন হচ্ছে। আমি আগামীকাল সব বলে দেব। তোমার বলতে হবে না, আমি বলে দেব। কারণ এখন আমার বলার সময় হয়েছে। তুমি শুধু কাল আসবে, যা করার আমি করব। পরের দিন সকালবেলা সাদিক অফিসে না গিয়ে হসপিটাল থেকে রিপোর্ট আনতে চলে গেল। তারপর রিপোর্ট নিয়ে বাসায় চলে আসে সাদিক। এসে দেখে লিসা, শাওন, সীমা সবাই বসে আছে। আর সাদিকের হাতে রিপোর্ট দেখে লিসার বুক কেঁপে উঠল। কারণ সে শিওর যে রিপোর্টে নিশ্চয় সাদিকের জায়গায় শাওনের নাম আছে। তাই লিসাকেও কিছু বলার আগেই সাদিকের হাত থেকে রিপোর্টের খামটা কেড়ে নিতে চাইল, কিন্তু সাদিক তা হতে দিল না। পরে সাদিক খামের ভেতর থেকে রিপোর্টের কাগজটা বের করবে, তখনই শাওন বলল, এসব করো না ভাইয়া। তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। না, আজ যা বলার এই কাগজ বলবে। প্লিজ ভাইয়া, আমার কথাটা তো শোনো। সাদিক কোনো কথা না শুনে রিপোর্টটা বের করলো। আর এদিকে লিসা আর শাওনের বুক কাঁপানোর গতি বেড়ে গেল। লিসা লজ্জায় মাথা নিচু করে রইল, আর শাওনও কিচ্ছু বলছে না। তারপর সাদিক রিপোর্টটা বের করলো, আর বের করে দেখে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। সাদিক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে বসে পড়ল। আর সাদিকের এমন অবস্থা দেখে লিসা দৌড়ে এসে সাদিককে ধরল, সাথে শাওনও। কিন্তু সীমা এলো না। সীমা ঠাই দাঁড়িয়ে আছে। তারপর শাওন পড়ে থাকা পেপারটা কাপা হাতে তুলে নিয়ে একবার দুইবার ভালো করে দেখলো। দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ছেড়ে কাউকে কিছু না বলে সোজা গিয়ে সোফায় বসে পড়ল। তারপর লিসা সাদিককে ধরে সোফায় বসালো, এবং তারপর লিসাও কাপা হাতে শাওনের হাত থেকে পেপারটা নিয়ে দেখতে শুরু করলো। তারপর লিসা দেখলো সবকিছু ঠিকই আছে, কিন্তু বাবার জায়গায় যে নামটা দেখলো, লিসা এতে খুব অবাক হয়ে যায়। কারণ সেখানে পরিষ্কার লেখা স্বামীরার ডিএনএ শাওনের সাথে নয়, বরং স্বামীরার ডিএনএ ম্যাচ করেছে সাদিকের ডিএনএর সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন ডক্টর যে বলল সাদিক কখনো বাবা হতে পারবে না। লিসার মাথা ঘুরতে লাগলো, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে সাদিকের পাশে গিয়ে কিছু বলতে চেয়েও পারল না। আবার ফিরে এলো। তারপর শাওনকে প্রশ্ন করলো, বল শাওন, সামিরা কার মেয়ে? এখন বল। ভাবি, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, সীমা আমাকে যেভাবে বলেছে আমি শুধু সেভাবেই করেছে। এসব সীমার প্ল্যান ছিল শুরু থেকেই। তারপর লিসা সীমাকে বলল, বল সীমা, এসব তুই কেন করেছিস? সীমা চুপ। চুপ করে আছিস কেন সীমা? আমি মানছি এখানে সব দোষ আমারও ছিল, তাহলে তুই সাদিকের মতো নিষ্পাপ কাউকে কষ্ট দিলি কেন? কি?
সাদিক নিষ্পাপ? লিজা, তুমি কতটা চেনো ওকে? কতটা জানো তুমি সাদিককে যে নিষ্পাপ বলছো? হঠাৎ করে সীমার এমন কথা শুনে সাদিক অবাক হয়ে মাথা তুলে সীমার দিকে তাকালো, আর সাথে শাওন এবং লিসাও। চুপ, একদম চুপ। নিজের দোষ থাকার জন্য এখন সাদিককে দোষ দিচ্ছিস? কি? আমি আমার দোষ ঢাকছি? কেন দোষ ঢাকবো আমি? আমি কি দোষ করেছি যে ঢাকবো? আচ্ছা, মানলাম তোর কোনো দোষ নেই। তাহলে তুই এটা বল, তুই কার কাছে শুনেছিস যে সামিরা শাওনের মেয়ে আর সাদিক বাবা হতে পারবে না? কারো কাছে না। তাহলে শাওনকে বললি কেন? কারণ আমি চেয়েছি সাদিককে বোঝাতে যে কারো সন্তান কেড়ে নিলে কেমন লাগে। মানে? মানে ওকে প্রশ্ন করো, শেফালি কে? সাদিক তো এবার পুরোই হয়ে গেল। মনে মনে ভাবছে সীমা শেফালিকে কিভাবে চেনে এবং জানে। শেফালি কে সাদিক? সাদিক চুপচাপ। ও কি বলবে? আচ্ছা, আমি তোমাদের বলছি। লিজা, তুমি কি মনে করো তুমি সাদিকের প্রথম পক্ষ? না লিজা, না, তুমি দ্বিতীয় পক্ষ। সাদিক আগেও বিবাহিত ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিক আগে ঢাকায় থাকতো না। মানে? মানে হচ্ছে সাদিকের বাসা খুলনায়, আর সাদিক সেখানে ভালোবেসে বিয়ে করে আমার বেস্ট ফ্রেন্ড শেফালিকে। কিন্তু তুমি কে? তোমায় তো কোনোদিন শেফালির আশেপাশেও দেখিনি। দেখবে কিভাবে? আমি তখন দেশে থাকলে তো দেখবে। আমি ইন্টার পাশ করে কানাডা চলে যাই পড়াশোনা করতে। আর তারপর একদিন মায়ের সাথে কথা বলতে বলতে শেফালির কথা উঠে আসে। তখন আমি মায়ের কাছে শুনি শেফালির বিয়ে হয়েছে, আর সেটাও অনেক আগে। আর আমি যখন ওর সাথে কথা বলার জন্য নম্বর চাই, তখন মা হু হু করে কেঁদে দেয়। তখন আমিও বুঝতে পারি শেফালির সাথে খারাপ কিছুই হয়েছে। তাই আমি সাথে সাথে দেশে চলে আসি এবং এসে মায়ের কাছে এই সাদিকের কথা শুনি। মা আমাকে বলেছে সাদিক ভালোবেসে বিয়ে করেছিল শেফালিকে। আর যখন ওদের বিয়ের 2 বছর, তখন শেফালি বুঝতে পারে সে প্রেগনেন্ট। আর সেটা ওকে বলার পর এই কুত্তা আসল রূপ দেখাতে শুরু করে। মেয়েটা সকাল দুপুর রাত কোনো সময় বাকি রাখেনি যে এই কুত্তা ওকে মারেনি। আর এই কুত্তা বলতো শেফালির বাচ্চাটা নাকি জারদ সন্তান ছিল। এ নাকি ওর বাচ্চার বাবা ছিল না, তাই বাচ্চাটা নষ্ট করতে বলতো ওকে। কারণ এ বলেছিল এ নাকি শেফালিকে বিয়ে করেছে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। শেফালিকে নাকি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। কিন্তু শেফালি ওর বাচ্চা নষ্ট করতে চাইছিল না। শেফালি এর থেকে মুক্তি চেয়েছিল, আর চাইছিল ওর বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে। ও শুধু মুক্তি চেয়েছিল ওর কাছে, স্বামীর অধিকারও নয়, শুধু মুক্তি। কিন্তু এই কুত্তা ওকে মুক্তিও দেয়নি, সব সময় রুমে বন্ধ করে রাখত আর মারত। এভাবে কিছুদিন যাবার পর নাকি শেফালি মারা যায়, আর এই জারজের বাচ্চা ঢাকা চলে আসে। আমি মায়ের মুখে এসব শুনে সারাদিন কেঁদেছি। কিন্তু পরে ভাবলাম আমি কেন কাঁদছি? কাঁদবে তো এই কুত্তার বাচ্চা। তাই খুলনা থেকে সব প্ল্যান করি, তারপর ঢাকা চলে আসি। এসে শুনি এ আবার বিয়ে করছে। তাই অনেক কষ্টে তোমাদের বাসা খুঁজে পাই। তারপর তোমাদের বাসায় চাকরানের কাজটা নেই, আর তারপর শুরু করি আমার কাজ। তোমাকে শাওনের সাথে মিথ্যা নাটক করে লাগিয়ে দেই, কারণ আমার প্ল্যান ছিল ফাঁকা বাসায় এই জারজটাকে খুন করব। কিন্তু পরে ভাবি ওকে খুন করে কি হবে? খুন করলে যদি এর মতো মানুষরূপী জানোয়ারগুলো ভালো হতো, তাহলে একে রাস্তার উপর কুপিয়ে খুন করতাম। কিন্তু সেটা তো আর হবে না। তাই একে এভাবে শাস্তি দিতে চেয়েছিলাম। আর শাওনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সব ছিল আমার প্ল্যানের অংশ মাত্র। কিন্তু আমি কেন প্রেগনেন্ট হলাম না? আর ওই ডাক্তার যে বলল? তুমি প্রেগনেন্ট হওনি, কারণ আমি তোমাকে নিয়মিত পিল দিতাম চায়ের সাথে। আর ওই ডাক্তারও আমার দুলাভাই ছিল। দুলাভাই আমার কথাতেই তোমাকে এসব বলেছিল। তাহলে শাওনকে কিভাবে হাতে নিলে? শাওনের মতো মেয়ে খেকোদের হাতে নিতে সময় লাগে নাকি? আর লিজা, তুমি হয়তো জানো না, শাওন তোমার লোভে এসব করতে রাজি হয়ে যায়, যদিও শাওন আগে পুরোটা জানতো না। শাওন অবাক হয়ে বসে আছে, কোনো কথা বলল না। এমন সময় সাদিকের বাসার সামনে একটা গাড়ির হর্ন শুনতে পায় সবাই, আর তখনই সীমা বলে ওঠে, আমার চলে যাবার সময় হয়েছে, আমি আসি। আর হ্যাঁ সাদিক, পারলে আমায় ক্ষমা করে দিও আর নিজেকে শুধরে নিও। শাওন, তুমিও। আসি আমি। বলেই চলে গেল সীমা।
সীমার পিছনে পিছনে শাওনও চলে গেল, আর সাদিক লিসা বসে আছে। সাদিক মনে মনে ভাবছে এই চাহিদা ইচ্ছে জিনিসটা আসলেই বড় অদ্ভুত। সৎ ইচ্ছে বা চাহিদা হলে আপনি হবেন সাকসেস, আর যদি অসৎ ইচ্ছা হয় তাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যা আমি কখনো কল্পনাও করতে পারবেন না, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আর এই গল্পে সবাই একটু হলেও দোষী। এখানে সাদিক লিসাকে বা লিসা সাদিককে কেউ কারো দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না তুমি দোষী। সব চরিত্রেরই একটা না একটা চাহিদা ছিল। তবে লিসা নিজেকে ভেবেছে যে সে এই গল্পের রচয়িতা, কিন্তু লিসাকেও অবাক করে দিয়ে সীমা প্রমাণ করেছে যে মানুষ যেটা ভাবে সেটা সবসময় ঠিক হয় না। সীমার এ কেমন প্রতিশোধ, যেখানে ও নিজেকে এভাবে বিলিয়ে দিল? আর লিজার এই কেমন মা হওয়ার তীব্র ইচ্ছা, যেখানে পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে গেল বছরের পর বছর। গল্পটা তো সবাই শুনলেন, এইবার নিজেদের অপিনিয়ন দিবেন।